Welcome to our YouTube channel MICS Education. Subscribe our channel and click the notification button to get more updates. এখানে আপনারা WBCS, পিএসসি, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নম্বরগুলিতে। ধন্যবাদ। আজকে ইকোনমিক্সের আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শুরু করছি, যেটা হচ্ছে এখান থেকে সব থেকে ইকোনমিক্সের বেসিক কোশ্চেন এবং ডেফিনেট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে এসে থাকে। সেটা হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা বা ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া। ওকে, এটা পড়ানো হয়নি তো চ্যাপ্টারটা তোমাদের? এটা পড়ানো হয়নি তো? না না হয়নি। ওকে, মানে তোমাদের হচ্ছে প্রথমে ফার্স্ট চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশনটা হয়েছিল, তারপরে ন্যাশনাল ইনকামের চ্যাপ্টারটা হয়েছিল, তারপরে আনএমপ্লয়মেন্ট, তিনটে চ্যাপ্টারই হয়েছে, তাই তো? স্যার, ওকে ওকে, তাহলে আজকে হেডিং করো ভারতের অর্থনৈতিক পরিকল্পনা বা ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া। ওকে, দেখো ফার্স্ট পয়েন্ট দিয়ে লেখো, সবাই খাতা বের করে লেখো যে এই অর্থনৈতিক পরিকল্পনা, অর্থ অর্থনৈতিক পরিকল্পনার ধারণা এটা নেওয়া হয়েছে ডিপিএসপি থেকে। ভারতের সংবিধানের যে ডিপিএসপি রয়েছে, রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি, সেই ডিপিএসপি থেকে ভারতের অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্যগুলি গৃহীত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইকোনমিক প্ল্যানিং এর উদ্দেশ্যগুলো কালেক্ট করা হয়েছে ডিপিএসপি থেকে। ডিপিএসপি আমাদের কনস্টিটিউশনে পড়া হয়ে গেছে। ডিপিএসপি থেকে অর্থনৈতিক পরিকল্পনার ধারণাগুলো গ্রহণ করা হয়েছে। ওকে, এবার দেখো এই ডিপিএসপি থেকে যে অর্থনৈতিক পরিকল্পনা বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল, এর কিছু উদ্দেশ্য ছিল। ওকে, উদ্দেশ্যগুলো কি সেগুলো 1 নম্বর 2 নম্বর করে লেখো। 1 নম্বর কি, দেশের অর্থনৈতিক প্রসার ঘটানো, অর্থাৎ যে ইকোনমিক প্রসেসটা রয়েছে, ইকোনমি যেটা রয়েছে সেটাকে এক্সপেন্ড করা। এক্সপেন্ড করা বলতে ইন সেন্স, যেটা যদি আমাদের ইকোনমিতে হয়তো যদি 5টা সেক্টর থাকে, সেটাকে আমাদের 15টা সেক্টর কিভাবে করব। ন্যাশনাল ইনকাম যদি ৳1 হয়, সেখান থেকে আমরা কি করে সেটাকে ৳100 করব, সেভাবে আমাদের ইকোনমিক এক্সপেনশন একটা গুরুত্বপূর্ণ ন্যাশনাল প্ল্যানিং এর উদ্দেশ্য। পয়েন্ট গুলো লিখবে খাতাতে। নেক্সট কি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। সামাজিক ন্যায় বিচার ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা, এর উদ্দেশ্য কি, যে ডিপিএস এই পরিচালনা, যে আমরা যে প্ল্যানিং গুলো নিয়ে থাকি তার মাধ্যমে আমরা কি করবো, যে সমাজের ক্ষেত্রে বা আমাদের যে সোসাইটি রয়েছে সেক্ষেত্রে যাতে সোসাইটির উন্নতি হয় এবং সোসাইটির সবাই যাতে ন্যায়পরায়ণতা ইনসেস সবাই যাতে সমানভাবে ট্রিট হয়, সমানভাবে সেই ডেভেলপমেন্টের উপযোগিতাটাকে ভোগ করতে পারে, সেটা কিন্তু জেনারেল উদ্দেশ্য থাকে এই প্ল্যানিং গুলো। নেক্সট, প্ল্যানিং এর মাধ্যমে কি করা হয়, যে বেকার সমস্যার সমাধান করা হয়। ওকে, যাতে বেকাররা কাজ পায়, কর্মসংস্থান হয়, এটা একটা অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্যের মধ্যে পড়ে। নেক্সট আমরা বলতে পারি হচ্ছে দারিদ্রতা দূরীকরণ, যেটাকে পভার্টি রয়েছে, পভার্টি দূরীকরণ বা দারিদ্রতা দূরীকরণ পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ এর মধ্যে পড়ে। ওকে, নেক্সট রয়েছে, ওকে, আচ্ছা সবার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। যেখানে হাইলাইটটা, ওকে। নেক্সট 5 নাম্বার যেটা আছে সেটা বলছে স্বনির্ভরতা এবং আধুনিকরণ করা। অর্থাৎ যেটা আমাদের ক্ষেত্রে আমি বললাম, স্বনির্ভরতা মানে কি? যাতে আমরা নিজেদের গুডস সেটা আমরা নিজেরাই তৈরি করতে পারি। সেটাকে আমরা স্বনির্ভর বলি। বর্তমানে প্রত্যেকটা গভর্নমেন্টই চাইছে স্বনির্ভর করতে। অর্থাৎ প্রত্যেকটা স্টেট নিজেদের মেক্সিমাম প্রোডাকশনটা নিজেরাই যাতে করে নিতে পারে। এবং আধুনিকরণ মানে যেটাকে আমরা মডার্নাইজেশন বলে থাকি। এই মডার্নাইজেশন করাটা কিন্তু যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ প্ল্যানিং এর মাধ্যমে। তার কারণ কি, যদি সেম কথা, যে মডার্নাইজেশন যদি না করা হয়
আগে যে জায়গা থেকে ৫ বিঘা জমি থেকে হয়তো যদি ৫ বিঘা মানে ৫ কেজি ধান যদি উৎপাদন হতো, বর্তমানে যদি আমরা সেই প্রসেসটাকে আধুনিক না করি, তাহলে আমরা কিন্তু প্রোডাকশন কখনোই বাড়াতে পারবো না। ওকে? তার মানে আমাদের কিন্তু সমস্ত ক্ষেত্রে আধুনিকরণ করা কিন্তু যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ। নাহলে আমরা কিন্তু প্রোডাকশনটাকে বাড়াতে পারবো না। ওকে? ৫ টা পয়েন্ট সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে। এবার দেখো ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, এটা নেয়া হয়েছে ডিপিএসপি থেকে। দেখো, দুটোর পার্থক্য দেখো যে উদ্দেশ্যগুলো যে পরিকল্পনা রয়েছে তার উদ্দেশ্যগুলো নেওয়া হয়েছে ডিপিএসপি থেকে এবং এই যে ধারণা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কনসেপ্ট এটা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার সংবিধানের অনুকরণে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে ইনক্লুড করা হয়েছে। ওকে? দুটোর পার্থক্য দেখো। ডিপিএসপি থেকে উদ্দেশ্যগুলো নেওয়া হয়েছে পরিকল্পনার, আর উদ্দেশ্যের ধারণাগুলো নেওয়া হয়েছে, কনসেপ্ট নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে। প্রথম এক প্রথম একজন বিখ্যাত অর্থনীতিবিদ ছিলেন এম বিশ্বেশ্বরাইয়া। তিনি তার প্রথমবার তিনি পরিকল্পিত অর্থনীতি বা প্ল্যান্ড ইকোনমির ধারণা দিয়েছিলেন তার বিখ্যাত বই যেটা ১৯৩৪ সালে প্রকাশিত হয়েছিল, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। ১৯৩৪ সালে তার বিখ্যাত বই প্রকাশ হয় প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বই থেকে। তিনি প্রথম পরিকল্পিত অর্থনীতির ধারণা দিয়েছিলেন। পয়েন্টগুলো লিখবে সবাই। এই পরিকল্পনিত অর্থনীতি বলতে কি বোঝা হয়? যে আমরা যদি এরকম ভাবি যে আমরা কোন রকম প্ল্যানিং করব না। যা ইনকাম হচ্ছে সেখান থেকে খরচ করতে থাকবো। আমরা কখনো মানে একটা ইন মানে পরিকল্পনা নেব না যে আমি যদি ৳১০ ইনকাম করি সে ৳১০ কিভাবে খরচ করব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কোনো না কোনো একটা সমস্যার মধ্যে পড়বো। ওকে? সেজন্য আমাদের প্রত্যেকেরই প্রয়োজন একটা পরিকল্পিত অর্থনীতি গ্রহণ করা। সেটা দেশের ক্ষেত্রে হোক বা নিজস্ব ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেই হোক। একটা পরিকল্পিত অর্থনীতির ধারণা কিন্তু নেওয়া খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ১ম বার পরিকল্পিত অর্থনীতির ধারণা দিয়েছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ এম বিশ্বেশ্বরাইয়া। ১ম পরিকল্পিত অর্থনীতির ধারণা দিয়েছিলেন এম বিশ্বেশ্বরাইয়া। ওকে? তার বিখ্যাত বই প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। তার বিখ্যাত বই প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইতে তিনি ১ম পরিকল্পিত অর্থনীতি বা প্ল্যান্ড ইকোনমির ধারণা দিয়েছিলেন। লেখা হয়েছে এতটা সবার? হয়েছে লেখা এটা? হ্যাঁ স্যার, হয়েছে। এবার দেখো ১৯৩৮ সালে জওহরলাল নেহেরু, আমরা সবাই জানি জওহরলাল নেহেরু ১ম পরিকল্পনা কমিটি বা প্ল্যানিং কমিটি গঠন করেন। ১৯৩৪ সালে জওহরলাল নেহেরু ১ম প্ল্যানিং কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিটি বা জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করেন। ওকে? যার মাধ্যমে নির্ধারণ করা হয় যে ভারতের অর্থনীতি কিরকম হবে। তো এক্ষেত্রে যখন জওহরলাল নেহেরুর নেতৃত্বে যে জাতীয় কংগ্রেসে এই পরিকল্পনার যে প্রস্তাবটা সেটা গৃহীত হয়েছিল এই ১৯৩৮ সালে। ওকে? এইজন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আমরা হিস্ট্রিতে আমরা পড়বো যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়বো, তখন এটা আমরা আবার পাবো। এখানে লিখে রাখবে ১৯৩৮ সালে জওহরলাল নেহেরুর নেতৃত্বে ১ম জাতীয় পরিকল্পনা কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয়। ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয় ১৯৩৮ সালে জওহরলাল নেহেরুর নেতৃত্বে। ওকে? তারপর ১৯৪৪ সালে খুব গুরুত্বপূর্ণ ১৯৪৪ সালে সালগুলো কিন্তু পরীক্ষায় পড়ে থাকে। ১৯৪৪ সালে ১ম ৮ জন শিল্পপতি, ৮ জন ইন্ডাস্ট্রিয়ালাইজড মিলে তৈরি করেন বোম্বে পরিকল্পনা, যেটাকে আমরা বোম্বে প্ল্যান হিসেবে বলে থাকি। ৮ জন মানে শিল্পপতি তারা একসাথে বসে বোম্বে পরিকল্পনা বা বোম্বে প্ল্যান গঠন করে। বোম্বে পরিকল্পনা বা বোম্বে প্ল্যানের ধারণা দিয়েছিলেন।
পরীক্ষায় কোশ্চেন আসছে, কিন্তু আমি এমসিকিউ করাবো এখান থেকে, প্ল্যানিং থেকে এমসিকিউ করানো হবে। ওকে, তো এই বোম্বে পরিকল্পনা বা বোম্বে প্ল্যান দিয়েছিলেন 1944 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1944 সালে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে শ্রী শ্রী নারায়ণ, শ্রী শ্রীমান নারায়ণ, তিনি তার বিখ্যাত গান্ধীবাদী পরিকল্পনার কথা ধারণা করেন। ওকে, তিনি তার বিখ্যাত গান্ধীবাদী পরিকল্পনা বা গান্ধীবাদী প্ল্যান প্রকাশ করেন 1944 সালে। তিনি একজন বিখ্যাত, মহাত্মা গান্ধীর একজন বিখ্যাত ফলোয়ার ছিলেন। আচ্ছা, গান্ধীবাদী পরিকল্পনা বলতে আমরা কি বলতে পারি বলতো? গান্ধীজি কোন জিনিসের উপর ফোকাস করেছিলেন? দেশীয় জিনিসের উপর। দেশীয় শিল্পর চেয়ে একটু বেটার হবে, ইমপ্রুভড ভার্সনে। দেশীয় শিল্প না বলে ইমপ্রুভড হবে কি বলতো? যেটা অরিজিনাল অ্যান্সার হবে সেটাও দেশীয় শিল্প, কিন্তু ইমপ্রুভড ভাবে অ্যান্সারটা কি হবে সুপ্রিত? ইমপ্রুভড, সবচেয়ে বেস্ট অ্যান্সারটা কি হবে? কি ভিত্তিতে? কুটির শিল্প বলতে হবে। ওকে, মাথায় রাখবে সবসময় কুটির শিল্প। আচ্ছা, আমাকে একটু জাস্ট আইডিয়া দিয়ে বলো তো, যে এই যে কুটির শিল্প বা হচ্ছে গান্ধীবাদী পরিকল্পনা প্রথমবার গান্ধীজি প্রকাশ করেছিলেন, বা একটা মানে এর মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে এটা প্রকাশ করেছিলেন, সে আন্দোলনটা কি ছিল? আমি পড়াবো, হিস্ট্রিতে পড়াবো। বলো। সত্যাগ্রহ আন্দোলন। সত্যাগ্রহ নয়, বললে সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে। বাকিদের কারো বলা যাবে? ওকে, এটা ছিল, দেখো, তিনি যে হরিজন আন্দোলন করেছিলেন, আইন অমান্য আন্দোলনের পরবর্তী সময়ে তিনি যে হরিজন আন্দোলন করেছিলেন না, সেই হরিজন আন্দোলনের মাধ্যমে তিনি কুটির শিল্পের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। ওকে, যেটাই গান্ধীজির পরিকল্পনার মধ্যে পড়ে, যেটা কুটির শিল্পের মাধ্যমে। হরিজন আন্দোলন কত সাল, সাল বলা যাবে সুপ্রিত? 1932 হবে কি? 32 হবে, 1932 হবে। ভেরি গুড। যেটা আইন অমান্য আন্দোলন, যেখানে প্রায় শেষের দিকে, শেষ হওয়ার আগে, আইন অমান্য আন্দোলন শেষ হয়েছিল কবে? নেতা এম এন রয়, আমরা জানি মানবেন্দ্রনাথ রয়। সেই এম এন রয় তার বিখ্যাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1945 সালে এম এন রয় তার বিখ্যাত জনতা পরিকল্পনা নিয়ে আসেন, যেটাকে আমরা পিপলস প্ল্যান বলে থাকি। বিখ্যাত জনতা পরিকল্পনা বা পিপলস প্ল্যান সবার কাছে নিয়ে আসে, খুব গুরুত্বপূর্ণ। বিখ্যাত পিপলস প্ল্যান নিয়ে আসে। ওকে, খুব গুরুত্বপূর্ণ। জনতা পরিকল্পনা বা পিপলস প্ল্যান নিয়ে আসে। ওকে, নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 1950 সালে বিখ্যাত আরেকজন জেপি নারায়ণ, 1950 সালে জেপি নারায়ণ তার বিখ্যাত সর্বোদয় পরিকল্পনা নিয়ে আসেন। তার বিখ্যাত সর্বোদয় পরিকল্পনা পেশ করেন জেপি নারায়ণ, খুব গুরুত্বপূর্ণ। জেপি নারায়ণ তার বিখ্যাত সর্বোদয় পরিকল্পনা প্রকাশ করেন। হয়েছে সবগুলো? এতটা লেখা আছে সবার? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বোম্বে প্ল্যান কত সালে প্রকাশিত হয়, তারপর গান্ধীবাদী পরিকল্পনা কবে প্রকাশিত হয়, কবে পিপলস প্ল্যান, কবে সর্বোদয় প্ল্যান, এগুলো কিন্তু পরীক্ষায় সাল তুলে কোশ্চেন আসে। হয়েছে? ওকে, এবার দেখো, প্ল্যানিং কমিটি যেটা গঠন করা হয়েছিল 1938 সালে, সেই প্ল্যানিং কমিটিটাকে আপগ্রেড করে 1950 সালে, তখন অলরেডি ভারতে স্বাধীনতার পরে ভারতের সরকার গঠিত হয়ে গেছে, এবং সেই সময় দেখো 1950 সালের 15ই মার্চ, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ডেট এবং সাল, খুব ইম্পর্টেন্ট।
1950 সালে মার্চ প্রথম যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন গঠিত হয়। স্বাধীন ভারতের প্রথম যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন গঠন করা হয় এবং তার প্রথম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ওকে, তখন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। Okay, খুব দেখো দুটোর পার্থক্য দেখো, পরিকল্পনা কমিটি বললে 1938 হবে, 1938। ওকে, যেটা আমি বললাম প্ল্যানিং কমিটি বললে যেটা হবে জওহরলাল নেহেরুর নেতৃত্বে 1938। আর প্ল্যানিং কমিশন বললে হবে 1950 সালে জওহরলাল নেহেরুর চেয়ারম্যানশিপে। দুটোর মধ্যে পার্থক্য দেখো, কমিটি আর কমিশনের মধ্যে পার্থক্য রয়েছে। হয়েছে? দুটো লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। এবার দেখো, এই যে প্ল্যানিং কমিটিটা ছিল, এটা ছিল একটা নন কনস্টিটিউশনাল বডি। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে। এটা ছিল একটা সংবিধান বহির্ভূত সংস্থা, যেটাকে আমরা নন কনস্টিটিউশনাল বডি বলে থাকি। এবার নন কনস্টিটিউশনাল বডি আর কনস্টিটিউশনাল বডির মধ্যে পার্থক্যটা কি? ওকে, সুপ্রীত, কি পার্থক্য কনস্টিটিউশনাল বডি আর নন কনস্টিটিউশনাল বডির মধ্যে? কি পার্থক্য বলো, কি পার্থক্য? দুজনের ক্ষেত্রে পাওয়ারের কি পার্থক্য, ফরমেশনের কি পার্থক্য, যে কোনো একটা পার্থক্য বলো। মানে এটা কনস্টিটিউশনের আওতায় পড়বে নি। এটা কনস্টিটিউশনের আওতায় পড়বে না। দেখো তাহলে সুবিধা কি অসুবিধা কি? এর সুবিধা কি রয়েছে আর অসুবিধা কি হবে? পয়েন্টটা সবাই লিখবে। সুবিধা অসুবিধার মধ্যে কি কি হতে মানে পারে? তো বিচারযোগ্য নয় এটা। বিচারযোগ্য নয়, প্লাস যদি নন কনস্টিটিউশনাল বডি হয়, এটাকে যখন খুশি সরকার এটাকে ভেঙে দিতে পারে। মানে প্ল্যানিং কমিটি মনে হলো, বাট প্ল্যানিং কমিটি বন্ধ করে অন্য কিছু চালু করবে। সেটাই করা হয়েছে নীতি আয়োগের মাধ্যমে। যেটা প্ল্যানিং কমিটি যেটা গঠন করা হয়েছিল কমিশন, সেটাকে বন্ধ করে 2015-তে নীতি আয়োগ করা হয়। এই জন্যই পসিবল হয়েছিল, কারণ এটা একটা নন কনস্টিটিউশনাল বা সংবিধান বহির্ভূত সংস্থা ছিল। যদি সংবিধান অন্তর্ভুক্ত সংস্থা হয়, তা কিন্তু খুব ইজিলি ভেঙে দেওয়া যাবে না। যেমন যদি পিএসসির কথা বলি, পাবলিক সার্ভিস কমিশন, এটা কিন্তু কখনোই ভাঙা যাবে না, কারণ এটা একটা কনস্টিটিউশনাল বডি। পিএসসি, ইউপিএসসি এগুলো কিন্তু ভাঙা যাবে না। কিন্তু এই প্ল্যানিং কমিশন যেটা ছিল, এটা যেহেতু নন কনস্টিটিউশনাল বডি, সেই জন্য এটাকে কিন্তু ভাঙা যেত এবং ভাঙা গিয়েছে পরবর্তীকালে, যেটা 2015 সালে এটাকে ভেঙে দেওয়া হয়। ওকে, এবার দেখো, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় উন্নয়ন পর্ষদ গঠন করা হয় 1952 সালের 6 আগস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেখো 1952 সালের 6 আগস্ট জাতীয় উন্নয়ন পর্ষদ গঠন করা হয়। ওকে, এই জাতীয় উন্নয়ন পর্ষদ, এই জাতীয় উন্নয়ন পর্ষদের মূল কারণ কি ছিল? যে যোজনা কমিশন যেসব পরিকল্পনা গ্রহণ করবে, সেই পরিকল্পনাগুলোকে অনুমোদন দেওয়ার জন্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছিল। অর্থাৎ প্ল্যানিং কমিশন যেসব পরিকল্পনা বা সিদ্ধান্তকে গ্রহণ করবে, সেগুলোকে অনুমোদন করা প্রয়োজন রয়েছে, কারণ অনুমোদন না করলে সেগুলো তো কার্যকরী করা হবে না। এই জন্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা 1952 সালে গঠন করা হয়, এটার গঠনের মূল উদ্দেশ্য ছিল যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশনের পরিকল্পনা বা সিদ্ধান্তকে অনুমোদন করা। দুটো পয়েন্ট লেখা হলে বলবো, কবে গঠন করা হয়েছিল এবং এর কাজ কি?
হলে বলবে। হয়েছে স্যার, হয়ে গেছে স্যার। হয়েছে? ওকে। এবার হেডিং করো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং 1951 থেকে 1956 এর মধ্যে করা হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় 1951 থেকে 1956 এর মধ্যে। ওকে, প্রথম পরিকল্পনা গ্রহণ করা হয় 1951 থেকে 1956 এর মধ্যে। এবার ডেট তোমরা মনে লিখতেও পারো, নাও লিখতে পারো, যে 1 এপ্রিল 1951 থেকে মার্চ 1956। কারণ কি আমরা বলেছিলাম যখন প্ল্যানিং করা হয় সেটা একটা ন্যাশনাল ইনকামের ডেফিনেশনের সময়ও বলেছিলাম, সেরকম সমস্ত কিছু কিন্তু একটা ডেটের মধ্যে নেওয়া হয়। জেনারেলি এটাকে এপ্রিল থেকে মার্চ অব্দি নেওয়া হয়, কারণ এটা আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার হিসাবে ইনক্লুড করে থাকি। ওকে, ফার্স্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি এই যে মডেলটা ছিল, এই পরিকল্পনা ছিল, সেটা ডিপেন্ড করতে একটা মডেলের ওপর, সেটা হচ্ছে হ্যারল্ড ডোমার মডেল। খুব গুরুত্বপূর্ণ। হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেশি জোর দেওয়া হয়েছিল, সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল কৃষি এবং সেচের উপর, অর্থাৎ এগ্রিকালচার এবং ইরিগেশনের উপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। ওকে, এবং এই পরিকল্পনার মাধ্যমে প্রথম ভাকরা ড্যাম, হীরাকুদ ড্যাম, মেটুর ড্যাম এবং দামোদর ভ্যালি ড্যাম, যেটা ডিভিসি বলা হয়, এই পরিকল্পনার মাধ্যমে তৈরি করা হয়। ওকে, পয়েন্ট গুলো লিখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, পরীক্ষায় কোশ্চেন আসে এগুলো। নেক্সট, এই সময় দেখো সমষ্টি উন্নয়ন কর্মসূচি, যেটাকে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট বলা হয়, সেটা গৃহীত হয় এই প্ল্যানিং এর মাধ্যমে 1952 সালে। খুব ইম্পর্টেন্ট, 1952 সালে এখান থেকে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট গৃহীত হয় এবং 1952 সালে ভারতের প্রথম পরিবার পরিকল্পনা বা প্ল্যানিং অফ ফ্যামিলি প্ল্যানিং পরিকল্পনা গ্রহণ করা হয় 1952 সালে, যেটা ছিল বিশ্বের প্রথম পরিকল্পনা নীতি, যেটা ছিল বিশ্বের বা পৃথিবীর প্রথম পরিকল্পনা নীতি। ওকে, এই পয়েন্ট গুলো লেখো। কারো যদি কোনো পয়েন্টে অসুবিধে থাকে জিজ্ঞেস করো, আমি আরেকবার রিপিট করে বুঝিয়ে দেবো। শেষের পয়েন্ট একটু বলুন না, ওই 1952 সালে ভারতের পরিবার পরিবার পরিকল্পনা, যে পরিকল্পনা। ফ্যামিলি প্ল্যানিং, যে একটা ফ্যামিলি প্ল্যানিং এর দরকার রয়েছে প্রত্যেকের, যে একটা ফ্যামিলি প্ল্যানিং, যে 2 চাইল্ড বলো বা 3 চাইল্ড বলো, যে প্রত্যেকের একটা ফ্যামিলি প্ল্যানিং এর প্রয়োজন রয়েছে, যে প্রথম পরিবার পরিকল্পনা, যে প্রত্যেকের মানে ফ্যামিলির মধ্যে একটা মানে বাবা থাকবে, মা থাকবে, 2জন চাইল্ড থাকবে, এরকম একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল প্রথমবার 1952 সালে, যেটা হচ্ছে পরিবার পরিকল্পনা নীতি, ফ্যামিলি প্ল্যানিং নীতি। ওকে, যেটাকে স্ট্রিক্টলি ফলো হয়নি, কিন্তু এটাকে কিছুটা এটাকে গ্রহণ করা হয়েছিল, পরিবার পরিকল্পনা। হয়ে গেছে? না স্যার, একটু। ওকে।
স্যার হয়ে গেছে। ওকে, এবার দেখো এই সময়েই এই প্ল্যানিং এর মাধ্যমে প্রথম পশ্চিমবঙ্গে ভূ সম্পত্তি গ্রহণ, যেটাকে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট পাস করা হয়। ওয়েস্ট বেঙ্গলে ভূ সম্পত্তি গ্রহণ ল্যান্ড রিফর্ম অ্যাক্ট পাস করা হয় 1953 সালে। ওকে, এটা পশ্চিমবঙ্গে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট পাস করা হয় 1953 সালে এবং তার আইন প্রবর্তিত হয় 1954 সালে। ঠিক আছে? পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন, এটা দেখো ভূ সম্পত্তি অধিগ্রহণ যেটাকে বলা হয় সেই আইন ছিল 1953 স্যার এর সালে। আগের পয়েন্টটা একটু বলুন। মানে কোনটা এই বলো? পশ্চিমবঙ্গের ভূসম্পত্তি গ্রহণ 1953 তে প্রণীত আর প্রবর্তিতটা মানে কি বুঝতে পারলাম না। একটা আইন যখন প্রবর্তিত হয়, যেমন আমাদের কনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা পড়েছি, দেখো সংবিধান গৃহীত হয়েছিল কবে? 1949। আর কার্যকরী করা হলো 1950 সালে। তার মানে একটা আইন তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু সেটা কার্যকরী হয় না। তার মানে যে ল্যান্ড রিফর্ম অ্যাক্টটা, এটাকে পাস করা হয়েছিল 1953 সালে এবং এটাকে কার্যকরী করা হয় 1954 সালে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এই ভূ সম্পত্তি গ্রহণ আইন, যেটাকে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট বলা হয়েছে, এটা পাস হয়েছিল 1953 সালে। আর ভূমি সংরক্ষণ ভূমি সংস্কার আইন, যেটাকে ভূমি সংস্কার করা হয়, দেখো সম্পত্তি গ্রহণ ল্যান্ড রিফর্ম অ্যাক্ট আর সম্পত্তি যেটাকে সংস্কার বলা হয়, সেটা পাস হয়েছিল 1956 সালে। পশ্চিমবঙ্গ ভূমি সংরক্ষণ আইন, ভূমি সংরক্ষণ যদি বলে তাহলে হবে 1953, আর ভূমি সংস্কার আইন যদি বলে তাহলে হবে 1956 সালে। ওকে, দুটোর মধ্যে পার্থক্য বোঝো। একটা ভূ সম্পত্তি গ্রহণ আইন, যার মাধ্যমে বিভিন্ন যেই জমিগুলো এক্সট্রা রয়েছে সেগুলোকে সরকারের মধ্যে কেন্দ্রীভূত করা, সেটা 1953 সালে করা হয়। আর 1956 সালে ভূমি সংস্কার করা হয়। এই ভূমি সংস্কারের মাধ্যমে যেসব জমিগুলো পতিত জমি বা বঞ্জর জমিন রয়েছে, সেগুলো চাষযোগ্য জমিতে পরিণত করা ছিল এই 1956 সালে ভূমি সংরক্ষণ আইনের মধ্যে, ভূমি সংস্কার আইনের মধ্যে। ওকে, দুটোর মধ্যে পার্থক্য, ভূ সম্পত্তি গ্রহণ আইন 1953 আর ভূমি সংস্কার আইন 1956। নেক্সট দেখো, ভারতে এই সময় প্রথমবার আর্থিক কমিশন বা যেটাকে ফাইন্যান্স কমিশন গঠন করা হয় 1951 সালে। প্রথমবার ফাইন্যান্স কমিশন বা অর্থনৈতিক কমিশন বা আর্থিক কমিশন গঠন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাইন্যান্স কমিশন গঠন করা হয় 1951 সাল। এই ফাইন্যান্স কমিশনের কাজ কি ছিল? ফাইন্যান্স কমিশনের কাজ ছিল কি, ভারতে বর্তমানেও এখনো ফাইন্যান্স কমিশন আছে, যেটা নির্ধারণ করে যে অর্থনৈতিক যে পরিকল্পনাগুলো হবে, সেই পরিকল্পনাগুলো কেমন ভাবে হবে। অর্থাৎ যে ট্যাক্স রয়েছে, কারা কারা ট্যাক্স দেবে বা ট্যাক্সের পরিমাণ কত টাকা হবে, এবং অর্থনৈতিক ক্ষেত্রে কি কি পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, এই জন্য আর্থিক কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠন করা হয়। ফাইন্যান্স কমিশন কিন্তু এই কারণেই গঠন করা হয়, যাতে সেক্ষেত্রে পরবর্তী সময়ে এখানে অর্থনৈতিক পরিকল্পনা গৃহীত। এই জন্য ফাইন্যান্স কমিশন যখন বসে, প্রত্যেকে দেখবে জেনারেলি বেতন বৃদ্ধি পায়, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ফাইন্যান্স কমিশনের জন্য। ওকে, এখানে দেখো প্রথমবার ভারতে সম্পদ কর বা যেটাকে আমরা এস্টেট ডিউটি বলে থাকি, প্রথমবার সম্পদ কর বা এস্টেট ডিউটি চালু করা হয়। প্রথমবার সম্পদ কর, যেটাকে এস্টেট ডিউটি বলা হয়, চালু করা হয় 1953 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমবার সম্পদ কর বা তোমার যে সম্পদ রয়েছে বা তার উপর তুমি যে ট্যাক্স দিতে হবে তোমাকে একটা, এই এস্টেট ডিউটি চালু করা হয় 1953 সালে। ওকে, এবং এই সময়ে গ্রামীণ এবং ক্ষুদ্র শিল্পের উন্নতির জন্য প্রথমবার স্মল স্কেল কমিটি, যেটা হচ্ছে কার্ভে কার্ভের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। এই জন্য এটাকে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা কার্ভে কমিটিও বলা হয়ে থাকে। অর্থাৎ
কৃষকদের অর্থাৎ গ্রামীণ এবং যে ক্ষুদ্র শিল্প হয়ে থাকে তাদের উন্নতির জন্য 1950 সালে কার্ভে কমিটি গঠন করা হয় ক্ষুদ্র শিল্পের উন্নতির জন্য। ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্পের উন্নতির জন্য 1955 সালে তৈরি করা হয় স্মল স্কেল ইন্ডাস্ট্রি, যেটা কার্ভে কমিটি নামে পরিচিত। নেক্সট দেখবে এই সময় ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যেটা আমরা ইউজিসি জানি, যে যেখানে কলেজের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় ইউজিসি থাকে, সেই ইউজিসি তৈরি করা হয় 1956 সালে, যেটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে ইনক্লুড ছিল। ইউজিসি গঠন করা হয় 1956 সালে। ঠিক? এবার দেখো এই পরিকল্পনায় কৃষি ক্ষেত্রে ভালো উন্নতি হওয়ার জন্য নির্ধারিত লক্ষ্য পূরণে সাফল্য হয়েছিল। অর্থাৎ যেটা টার্গেট ছিল সে টার্গেটটা অ্যাচিভ করতে পেরেছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে। আমি পুরোটা করার পরে একটা লিস্ট দেবো যেখানে যে 13টা পঞ্চবার্ষিকী পরিকল্পনার টার্গেট, ন্যাশনাল ইনকামের যে টার্গেট ছিল সেটা কতটা ছিল এবং কতটা অ্যাচিভ হয়েছে, কোন পরিকল্পনা টোটালি ব্যর্থ হয়েছে, কোনটা সবচেয়ে বেশি সফল হয়েছে, এটা আমি একদম শেষে, একদম 13টা পরিকল্পনা বলার পরে একদম শেষে গিয়ে বলবো। Okay? এতটা লেখো। এতটা লেখা হলে বলো, কোনো ডাউট থাকলে বলো, ক্লিয়ার করছি আবার। হলে বলবে। স্যার হয়ে গেছে। দেখো, এবার দেখো, ফার্স্ট পরিকল্পনা যেহেতু সফল হলো, তাহলে সফল হওয়ার পরে কি করা হবে, সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা করা হবে। দ্বিতীয়বার সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা সূচনা করা হলো 1956 সালে। 1956 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং নেওয়া হলো। ওকে, এর টাইম পিরিয়ডটা যেটা বলা হচ্ছে, টাইম পিরিয়ড 1 এপ্রিল 1956 থেকে 1961 পর্যন্ত এর টার্গেটটা নেওয়া হলো। ওকে, সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা আগেরটা যেমন হ্যারেড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, এটা হচ্ছে মহালানবিস মডেল, অর্থাৎ পিসি মহালানবিস, প্রশান্ত চন্দ্র মহালানবিসের মডেলের ভিত্তিতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। হ্যারেড ডোমার মডেলের পরবর্তীকালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা সূচনা করা হয় প্রশান্ত চন্দ্র মহলানবিস বা পিসি মহলানবিসের মডেলের উপর ভিত্তি করে। ওকে, এক্ষেত্রে দেখো কি করা হলো, যে কৃষির উপরে যেহেতু অলরেডি, পয়েন্টগুলো সবাই লিখতে থাকবে,
বলার সাথে সাথে শুনতে শুনতে পয়েন্টগুলো সবাই লিখবে। এক্ষেত্রে কি হলো দেখো, এগ্রিকালচারের সাথে সাথে এগ্রিকালচারে যেহেতু যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে, এই জন্য এখান থেকে কি করা হলো, ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হলো। অর্থনৈতিক উন্নয়নের জন্য ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করে অর্থনৈতিক উন্নয়ন করা ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেন উদ্দেশ্য। এক্ষেত্রে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে গ্রহণ করা হয় একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব, যেটাকে বলা হয় জোর ধাক্কা তত্ত্ব বা বিগ পুশ থিওরি। যেটাকে বলা হয় জোর ধাক্কা তত্ত্ব বা বিগ পুশ থিওরি। এই বিগ পুশ থিওরিটা কি, যে কোনো একটা ইন্ডাস্ট্রি, কোনো একটা যদি ইকোনমি উইক হয়ে থাকে বা সেক্ষেত্রে যদি সবসময় লস করে থাকে, তো সেই ইন্ডাস্ট্রিকে একটা জোর ধাক্কা দেওয়ার প্রয়োজন রয়েছে। জোর ধাক্কা দিয়ে তাকে উন্নত করার যে প্রচেষ্টা, সেটাকে বলা হয় বিগ পুশ। এবার এক্ষেত্রে কোনো একটা অর্থনীতি মানে কোনো একটা ইকোনমি যদি উইক থাকে বা দুর্বল থাকে, তাকে জোর ধাক্কা দেওয়া মানে কি করা হতে পারে সুপ্রিত? তাকে জোর ধাক্কা দেওয়া মানে কিভাবে, কি করে তাকে জোর ধাক্কা দেওয়া যেতে পারে? মানে অধিক গুরুত্ব আরোপ করা যেতে পারে। অধিক গুরুত্ব আরোপ করব। গুরুত্ব মানে অরিজিনালি কি? মানে তাতে বেশি করে ইনভেস্ট করিয়ে সেটার উপর একদম বেশি। এটাই আসল কথা। আর সেটাই আসল কথা, বেশি পরিমাণে ইনভেস্ট করা হবে, মানে বেশি পরিমাণে বিনিয়োগ সেখানে করতে হবে। মানে একটা হিউজ পরিমাণ টাকা ওই ইন্ডাস্ট্রির উপর বা ওই এগ্রিকালচার বা ওই ইকোনমির উপরে কিন্তু দিতে হবে। ওকে, সেটাকে বলা হয় বিগ পুশ। এই সংক্রান্ত বিগ পুশ থিওরি রয়েছে। ওকে, তো এই অর্থনীতিকে ভারী শিল্পের উন্নতির জন্য কি করা হলো, বাইরে থেকে ফরেন ইনভেস্টমেন্ট, যেটাকে এফডিআই বলা হয়, ফরেন ইনভেস্টমেন্ট নেওয়া হলো এবং সেখানে জার্মানি, ব্রিটেন এবং রাশিয়ার সাহায্যে দুর্গাপুর, রাউরকেলা এবং ভিলাইতে গঠন করা হলো লৌহ ইস্পাত কারখানা। ওকে, খুব গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি চ্যাপ্টার তোমাদের হচ্ছে পড়ানো হচ্ছিল জিওগ্রাফিতে। ওখানে স্যার হয়তো বলেছে, যদি নাও বলে থাকেন আমি আবার ইন্ডাস্ট্রি তোমাদের এর পরের চ্যাপ্টারে ইন্ডাস্ট্রি পড়াবো। সেখানে আমি এই প্ল্যানিং এ কার সহায়তায় কবে এই ইন্ডাস্ট্রি গুলা গঠন করা হয়েছিল, লৌহ ইস্পাত শিল্প, সেগুলো আমি আবার বলবো। ওকে স্যার, যদি নাও কোনো জায়গাগুলো যদি নাও পড়ান, আমি আরেকবার তবু রিপিট তোমাদেরকে করাবো। ওকে, আচ্ছা, তো এখান থেকে ব্রিটেন, পশ্চিম জার্মানি এবং রাশিয়ার সহায়তায় লৌহ ইস্পাত কারখানা ভারতে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়েছিল। ওকে, এরপর নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1956 সালে 1956 ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার কার্যকলাপ শুরু করে, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার কার্যকারী শুরু করে 1956 সালে। 1956 1956 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয় এবং 1956 সালে আরেকটা গুরুত্বপূর্ণ সংস্থা গঠন হয়, যেটা হচ্ছে এলআইসি, যেটা আমরা সবাই কম বেশি এলআইসি সম্পর্কে জানি। এই এলআইসি গঠন করা হয় 1956 সালে। 1956 সালে এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেটাকে ভারতের জীবন বীমা নিগম বা এলআইসি গঠন করা হয় 1956 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এলআইসি গঠন করা হয় 1956 সালে, 1956। এতটা লেখো। বলো, এর মধ্যে কারো কোনো ডাউট, কোনো কিছু জিজ্ঞেস করার আছে? প্ল্যানিং থেকে কিন্তু কোশ্চেন মাস্ট, প্ল্যানিং থেকে কিন্তু কোশ্চেন মাস্ট আসবে।
বলে বলবে। ঠিক আছে। হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। ওকে। এবার দেখো ১৯৫৭ সালে প্রথমবার চালু হয় অ্যানুয়াল ট্যাক্স বা বাৎসরিক কর। ১৯৫৭ সালে এই প্ল্যানিং এর মাধ্যমে প্রথমবার চালু করা হয় বাৎসরিক ট্যাক্স, যেটাকে আমরা বলি অ্যানুয়াল ট্যাক্স বলে থাকি। অর্থাৎ প্রত্যেক বছরের শেষে যে একটা কর দিতে হবে বা ট্যাক্সেশনের সিস্টেম, এটা ১৯৫৭ সালে চালু হয়। ঠিক আছে? এরপর ১৯৫৬ সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ১৯৫৬ সালে ভারত এবং আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হয় যেটা হচ্ছে PL480 চুক্তি। PL480 চুক্তি ভারত এবং আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হয়। খুব গুরুত্বপূর্ণ। PL48 চুক্তি, PL480 এই চুক্তিটা কোন দুটি দেশের মধ্যে চালু হয়? আমাদের বলতে হবে ভারত এবং আমেরিকার মধ্যে ১৯৫৬ সালে P480 চুক্তি, PL480 চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে কি নির্ধারণ করা হয়? যে উদ্বৃত্ত খাদ্যশস্য হয়ে থাকে সেটাকে কম দামে বা সুবিধাজনক শর্তে প্রদান বা নিয়ে আসা, এটাকে বলা হয় PL480 চুক্তি। মানে কিভাবে হয়? যে ভারত আমেরিকা থেকে, আমেরিকায় প্রোডাকশন আমরা জানি যথেষ্ট সবকিছু হাই প্রোডাকশন হয়ে থাকে। তো আমেরিকায় যে খাওয়ার মানে যেটা কনজাম্পশন এর পরে যে পরিমাণ খাদ্যশস্য উদ্বৃত্ত থেকে যাচ্ছে সেটাকে ওয়েস্টেজ না করে সেটাকে ভারত আমেরিকা থেকে খুব কম পরিমাণে সেই উদ্বৃত্ত খাদ্যশস্যগুলো কালেক্ট করে নেয়। ওকে, এটাকে আমরা বলি, এই চুক্তিকে বলা হয় PL480 চুক্তি, যেটা ১৯৫৬ সালে ভারত এবং আমেরিকার মধ্যে সুবিধাজনক শর্তে খাদ্যদ্রব্য আমদানিকে বলা হয় এই যে চুক্তি, এটাকে বলা হয় PL480 চুক্তি। খুব ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময় ১৯৫৬ সালে ভারতের দ্বিতীয় শিল্পনীতি গঠিত ঘোষণা করা হয়। দ্বিতীয় শিল্পনীতি গঠন করা হয় ১৯৫৬ সালে। আচ্ছা, প্রথম শিল্পনীতি কবে গঠন করা হয়েছিল? জিওগ্রাফি ক্লাসে আগের দিন স্যার বলেছিল। বলো, প্রথম শিল্পনীতি কবে গ্রহণ করা হয়? ১৯৫১। ১৯৫১ নয়, আরো আগে। স্যার বলেছিল আগের দিন, মনে করো জিওগ্রাফি ক্লাসে হয়েছিল। যে ৪৮ হবে, ৪৮। ৪৮-এ, একদম ১৯৪৮ সালে। কে ছিলেন তখন শিল্পমন্ত্রী? স্যার নামটাও বলেছিলেন। উনি প্রথম শিল্পমন্ত্রী কে ছিল ভারতের স্বাধীনতার পরে? কনস্টিটিউশনেও বলেছি। শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথমবার জাতীয় শিল্পনীতি গঠন করেছিল, ঘোষণা করেছিল ১৯৪৮ সালে। এবং ১৯৫৬ সালে ভারতের দ্বিতীয় শিল্পনীতি বা সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি ঘোষণা করা হয়। ওকে, এবং এর সাথে সাথে বিভিন্ন শিল্পগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ শিল্পগুলো ছিল, সেগুলোকে রাষ্ট্রায়ত্তকরণ বা ন্যাশনালাইজেশন করা হয়। ওকে, গুরুত্বপূর্ণ শিল্পগুলিকে ন্যাশনালাইজেশন করা হয় এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। আমি আমি এখানে বলবো যে স্যার হয়তো এগুলো ক্লাসে করাবেন, জিওগ্রাফিতেও হয়তো পাবে। আমিও এগুলো কিছু কিছু বলবো ইকোনমিক্সে। কারণ কিছু ল এর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোম্পানি, সেল বলো বা ওএনজিসি বলো, এই কোম্পানিগুলোকে কিভাবে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়, কিভাবে সেগুলো আমাদের ন্যাশনালাইজড হয় এবং সরকার সেই জায়গায় কিভাবে সেই মানে শিল্পগুলোকে সংরক্ষণ দিয়েছিল বা এখনো দিচ্ছে, সেগুলো আমরা এই ইন্ডাস্ট্রি চ্যাপ্টারে পড়বো। নেক্সট চ্যাপ্টার যেটা আমাদের হবে ইকোনমিক্সেই হবে আমাদের। ওকে, এতটা লেখা হয়েছে সবার? এতটা লেখো। বলো, এর মধ্যে কারো যদি কোনো ডাউট থাকে বলো। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কার কি ডাউট আছে বলো।
হলে বলবে। স্যার হয়ে গেছে। ওকে, দেখো এবার হেডিং করো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা থার্ড 5 ইয়ার প্ল্যানিং। এবারে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটাকে থার্ড 5 ইয়ার প্ল্যানিং বলা হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা থার্ড 5 ইয়ার প্ল্যানিং যেটা হয়েছিল 1961 থেকে 1966 মাধ্যমে যেটা হয়েছিল, যেটা 1961 থেকে 1966, 1961 থেকে 1966। ওকে, এর সময়কাল ছিল 1961 থেকে 1960। ডেভেলপ করা। থার্ড 5 ইয়ার প্ল্যান যেটা হলো, সেখানের উদ্দেশ্য ছিল স্বনির্ভর এবং উৎপাদনশীল অর্থনীতি রূপে ভারতকে আত্মপ্রকাশ ঘটনা। অর্থাৎ দেখলো একটু আগে আমরা দেখলাম PL480 চুক্তির মাধ্যমে ভারত কিন্তু আমেরিকার কাছ থেকে উদ্বৃত্ত খাদ্যশস্য গ্রহণ করত। অর্থাৎ সেক্ষেত্রে ভারতের বেশি পরিমাণ ডিপেন্ড করতে হতো বিদেশি শক্তির উপর, অর্থাৎ বিদেশিদের কাছ থেকে খাদ্যশস্য বা আমেরিকার কাছ থেকে খাদ্যশস্য গ্রহণ করা হতো। এই জন্য ভারতের অর্থনীতিকে স্বনির্ভর করার জন্য 1961 সালে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়, যেখানে ভারতকে উৎপাদন করতে পারবো, মানে একটা মেজর পোর্শন। ওকে, কম মূল্যে এবং উন্নত প্রযুক্তির সাহায্যে তৈরি করা ছিল এই থার্ড 5 ইয়ার প্ল্যানিং এর মধ্যে মেন উদ্দেশ্য। ওকে, এই কারণে কি করা হয়েছিল, কৃষিক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার সাথে সাথে বিভিন্ন মৌলিক শিল্পের বিস্তারের উপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ মৌলিক শিল্প বলতে আমরা সেই শিল্প বলবো যে বিভিন্ন কুটির শিল্প বলো, বা তার সাথে সাথে বিভিন্ন যেগুলো স্মল স্কেল ইন্ডাস্ট্রি রয়েছে, বা কিছু কিছু আমাদের মৌলিক শিল্পর মধ্যে আমাদের যেগুলো ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প বলা হয়, সেই শিল্পের উপরও গুরুত্ব দেওয়া হয়েছিল। এগ্রিকালচার অ্যাজ ওয়েল এজ সমস্ত বেসিক ইন্ডাস্ট্রি যেগুলো হয়ে থাকে তাদের বিস্তারের উপরও গুরুত্ব দেওয়া হয়েছিল। খাতায় লিখবে, উদ্দেশ্য ছিল স্বনির্ভর এবং উৎপাদনশীল অর্থনীতি রূপে দেশকে প্রকাশ করা। এখানে এক্ষেত্রে মৌলিক শিল্পের বিস্তারের উপর গুরুত্ব আরোপ করা হয়। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, দেখো গ্রামীণ জনশক্তি কর্মসূচি, যেটাকে রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম, খুব ইম্পর্টেন্ট। রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম এটাকে চালু করা হয় 1961 সালের। ওকে, 1960-61 সালের কর্মসূচির মধ্যে 1960-এর শেষের দিকে রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম ঘোষণা করা হয়। এর মাধ্যমে কি করা হয়, বিভিন্ন গ্রামের মধ্যে যেসব লেবার রয়েছে তাদেরকে সুলভ, অর্থাৎ কাজের মাধ্যমে, অর্থাৎ ইকোনমি পাওয়ার প্রোগ্রামের মূল উদ্দেশ্য। ওকে, রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল গ্রামের মধ্যে যে পরিমাণ শ্রমটা রয়েছে সেটাকে কার্যকরী করা, বা সেটাকে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ইউজ করা ছিল এই প্ল্যানিং এর মূল উদ্দেশ্য। এবং এই ক্ষেত্রে এই কর্মসূচি রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রামের মেন উদ্দেশ্য ছিল গ্রামের বেকার সমস্যার সমাধান করা। অর্থাৎ গ্রামের লোকেরা বেশিরভাগ যে বেকার রয়েছে তারা যাতে কর্মসংস্থান পায়, শুধুমাত্র এগ্রিকালচারের উপর ডিপেন্ড না করে তারা যাতে ইন্ডাস্ট্রিতে তাদের নিজের কন্ট্রিবিউশন রেখে থাকে, বা নিজস্ব কোনো ব্যবসাও যদি করতে চায় সেক্ষেত্রেও তাদের সহযোগিতা করা ছিল এই রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রামের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য গ্রহণ করা হয় যে নিবিড় কৃষি জেলা কর্মসূচি। নিবিড় কৃষি জেলা কর্মসূচি গ্রহণ করা হয় 1961 সালে। ওকে, 1961 সালে গঠন করা হয় নিবিড় কৃষি জেলা কর্মসূচি।
যেটা কি হয়েছিল দেখো, যেটাকে আমরা বলি ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, যেটাকে বলি আইএডিপি। আইএডিপি কর্মসূচি গ্রহণ করা হয় 1961 সালে। এর মাধ্যমে কি হয়, প্রত্যেকটা জেলাতে যাতে রাসায়নিক সার, কৃষি বীজ এবং উন্নত যে যন্ত্রপাতি রয়েছে সেগুলোকে সরবরাহ করা এবং এগ্রিকালচারকে উন্নতি করা বা আধুনিক করা ছিল এর মূল উদ্দেশ্য। আইএডিপির মূল উদ্দেশ্য ছিল যে গ্রামের মধ্যে রাসায়নিক সার, বীজ এবং কৃষি যন্ত্রপাতির উপাদানগুলিকে সুপরিকল্পিতভাবে সমস্ত কৃষকদের হাতে পৌঁছে দেওয়া। যে আইএডিপির মূল উদ্দেশ্য ছিল গ্রামের যে এগ্রিকালচার রয়েছে সেই এগ্রিকালচারকে উন্নতি করা, কৃষকরা সুলভ মূল্যে বা সুলভ মানে সহজেই যাতে কৃষিজ সার, রাসায়নিক সার, কৃষির যন্ত্রপাতি এবং যে কৃষির যে বীজ বা এগ্রিকালচার হয়ে থাকে, উন্নত মানের যে বীজ বলো বা যে বীজের চাষ করবে বেশি পরিমাণে অ্যাভেলেবিলিটির জন্য আইএডিপি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল 1961 সালে। হলে বলবে। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, এবার দেখো, গ্রামের সাথে সাথে কি করা হলো, বিভিন্ন গ্রাম থেকে বেরিয়ে কিছু নির্দিষ্ট এলাকার মধ্যে আরো বিশেষভাবে এই কর্মসূচি গ্রহণ করা হলো। সেটা হচ্ছে আইএএপি, ইন্টেন্সিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম। অর্থাৎ এই জায়গাগুলো শুধুমাত্র জেলার ভিত্তিতে না থেকে কিছু জায়গার উপর ভিত্তি করে 1964 সালে, এটা দেখো শুরু করা হয়েছিল 1961। 1961 সালে আইএডিপি গঠন করা হয় এবং 1964 সালে আই এ আইএএপি কর্মসূচি গ্রহণ করা হয়। Okay? অর্থাৎ কি, কিছু জায়গা, জেলার সাথে সাথে কিছু জায়গার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। খুব ইম্পর্টেন্ট, দেখো এই সময় 1964 সালে গঠিত ভারতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটাকে আমরা এফসিআই বলে থাকি, এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠন করা হয় 1964 সালে। 1964 সালে এফসিআই গঠন করা হয়, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠন করা হয় 1964 সালে। ওকে, সবাই লিখবে 1964 সালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই গঠন করা হয়। এবং এর সাথে সাথে কৃষি দাম কমিশন, যেটাকে এগ্রিকালচার প্রাইস কমিশন বলা হয়ে থাকে, সেই এগ্রিকালচার প্রাইস কমিশন গঠন করা হয় 1965 সালে। এই এগ্রিকালচার কমিশন যেটা গঠন করা হলো, এর মূল উদ্দেশ্য কি ছিল, যে কৃষিজ যে পণ্য রয়েছে তার একটা দাম নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ দাম যদি নির্ধারণ না করা হয় তাহলে কৃষকরা কিন্তু তাদের প্রয়োজনীয় যে টাকা, অর্থাৎ যেটা তাদের উচিত উচিত মূল্য কিন্তু পেত না।
অর্থাৎ সেক্ষেত্রে কৃষিজ পণ্যের দাম যথেচ্ছভাবে বাড়ানো বা কমানো যেত না। এই জন্য এগ্রিকালচার প্রাইস কমিশন, কৃষি দাম কমিশন গঠন করা হয় 1965 সালে। ওকে? এবং এই সময় দেখো প্রথমবার আইডিবিআই গঠন করা হয় 1964 সালে, যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আইডিবিআই গঠন করা হয় 1964 সালে, যেটা কি করতো, ভারতের যে বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রগুলো রয়েছে, যে বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে, এগ্রিকালচার রয়েছে, তাদের উন্নতির জন্য, জেনারেলি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ কৃষিজ যেসব ক্ষেত্র রয়েছে তাদের যাতে অনুন্নতি বা তাদের যাতে উন্নতি হয়, তারা যদি লস করে সেক্ষেত্রে তাদেরকে সহায়তা করা, এই কারণের জন্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া আইডিবিআই গঠন করা হয় 1964 সালে, 1964। ওকে? কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়, এই সময়ে কিছু ৩টে গুরুত্বপূর্ণ বা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, যেই কারণে কিন্তু ভারতের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো, সেকেন্ড, থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল। সেই কারণের মধ্যে প্রথম আমরা বলতে পারি সেটা হচ্ছে 1962 সালে চীনের আগ্রাসন নীতি, অর্থাৎ চীন ভারতের নর্থ ইস্ট ফ্রন্টায়ার এজেন্সি, যেটাকে নেফা বলা হয়, সেই নেফা গ্রহণের জন্য আগ্রাসন নীতি দেখিয়েছিল। ফলে সেক্ষেত্রে ভারতের যে প্ল্যানিং বা অর্থনীতির উপর সেটা যথেষ্ট প্রভাব ফেলেছিল। কারণ যদি কোনো জায়গায় যুদ্ধ হয়, সেই যুদ্ধ করতে গেলে যে সামরিক বাহিনীর উপর বেশি পরিমাণে খরচ করতে হতো, প্লাস সেক্ষেত্রে যে ক্যাজুয়ালিটি বা ক্ষয়ক্ষতি থাকে, সেই ক্ষয়ক্ষতির বেয়ারও কিন্তু সরকারকে গ্রহণ করতে হয়েছিল। ওকে? এই কারণে কিন্তু ভারতে চীনের আগ্রাসন নীতি, এছাড়া সেই সময় ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল 1965 এ। 1965 সালে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল। এছাড়া 56 এবং 65 এ ভারতে ব্যাপক খরা হয়েছিল। ওকে? এই ৩টে কারণের জন্য সরকারের কিন্তু যথেষ্ট পরিমাণে লস হয়েছিল এবং এই কারণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থতার কারণ ছিল কিন্তু এই ৩টে কজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1964 সালে ভারতে চীনের আগ্রাসন নীতি, যেটাকে তোমাদের নেফাকে কেন্দ্র করে, যেটাকে নর্থ ইস্ট ফ্রন্টায়ার এজেন্সি নেফা বলা হয়, জেনারেলি নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এই যে উত্তর দিকের যে নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে সেগুলো অনেকটাই হিমালয়ের কেন্দ্রভুক্ত হয়। এই জায়গায় চীন দাবি করে যে ওগুলো তাদের অংশ ছিল। এই কারণে চীনের সাথে গন্ডগোল এখনো আছে এবং তখনও চলছিল। ওকে? এই ৩টে কজের জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। ওকে? এই এই পয়েন্টগুলো লেখো। হলে বলবে। স্যার হয়ে গেছে। ওকে।
এবার দেখো এই সময় যেহেতু টার্গেটেড এখানে গ্রোথ রেট ছিল 5.6%, ডেভেলপমেন্টের বা ন্যাশনাল ইনকামের টার্গেট নেওয়া হয়েছিল, কিন্তু সেটা অ্যাচিভ হয়েছিল মাত্র 2.4%। এবার এগুলো হচ্ছে আমি পরে আবার লেখাবো, এখানে একবার লিখে নাও যে টার্গেট গ্রোথ ছিল 5.6%, কিন্তু সেটা অ্যাকচুয়াল গ্রোথ বা গ্রহণ মানে অ্যাচিভড হয়েছিল 2.4%। এবং এবং এখানে লিখবে যে এই সময় লেখার শেষের দিকে আন্তর্জাতিক বাণিজ্যে ভয়াবহ, দরকার নেই, লেখার দরকার নেই, শুধু টার্গেট ছিল দেখো 5.6% এবং অ্যাচিভ ছিল 2.4%। এবার দেখো গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্ল্যান হলিডে বা পরিকল্পনা ছুটির কাল। ওকে, খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলবো প্ল্যান হলিডে হলিডে বা পরিকল্পনা ছুটির সময়কাল। ওকে, এটা কি হলো, কেন জিনিসটা কি বলছে, যে এই যে থার্ড ফাইভ ইয়ার প্ল্যানিং এর সময় কি দেখলাম, যথেষ্ট একটা মানে ক্ষতির কারণে সরকার কি করলো, পরবর্তী যে পলিসি রয়েছে সেটা কিন্তু গ্রহণ করতে ভয় পেল। অর্থাৎ পরবর্তী যে পরিকল্পনা হবে সেটা গ্রহণ করতে সরকার কিন্তু ভয় পেল, যে আবার 5 ইয়ার প্ল্যানিং গ্রহণ করার মতো ক্ষমতা কিন্তু সরকারের তখন ছিল না। এই জন্য সরকার তখন কি করলো, যে প্ল্যানিং এর মাধ্যমে থার্ড ইয়ার প্ল্যানিং থেকে, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে সরকার নিজেকে কিছুটা সরিয়ে নিল। সরিয়ে নিয়ে কি করলো, যে প্রতি বছরের ক্ষেত্রে অর্থাৎ কিছুদিন প্ল্যান হলিডে ছুটি দিল বা গ্রহণ করা হলো না। অর্থাৎ এটাই বলা হচ্ছে, দেখো থার্ড প্ল্যানিং এবং ফোর্থ কলিং এর মাধ্যমে 2 বছর গতানুগতিক ভাবে পরিকল্পনা কর্মসূচি ব্যর্থ হয়েছিল। এই সময় 3টি বার্ষিক পরিকল্পনা বা ইয়ারলি প্ল্যানিং রূপায়ণ করা হয়। লেখো, যে হেডিং করো যে বার্ষিক পরিকল্পনা বা প্ল্যান হলিডে। দেখো, তিনটি বার্ষিক পরিকল্পনা রূপায়ণ করা হয় 1966 থেকে 1969 মাঝে। 1966 থেকে তিনটে টার্ম, 66 থেকে 67, 67 থেকে 68 আর 68 থেকে 69, এই তিনটে টার্মে পরপর 3 বছর গ্রহণ করা হয় ভারতের প্ল্যান হলিডে বা পরিকল্পনা ছুটির সময়কাল। ওকে, প্ল্যান হলিডে গ্রহণ করা হয়, লেখো 1966 থেকে 67 একটা টার্ম, 67 থেকে 68 আর 68 থেকে 69, তিনটে পরিকল্পনা হিসেবে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। অর্থাৎ ডাইরেক্ট 5 বছরের না নিয়ে গিয়ে তিনটে ইয়ারলি আলাদা আলাদা ভাবে 3 বছর গ্রহণ করা হয়েছিল। এক্ষেত্রে দেখো আমি একটু আগেই বললাম, তিনটে কজ যেটা ছিল, ভারতে চীনের আক্রমণ, আর লেখার দরকার নেই, শুধু এখানে লেখাটা প্ল্যান হলিডে তিনটে বার্ষিক পরিকল্পনা কবে কবে হয়েছিল, তিনটে টার্ম, 66, 67, 67, 68 এবং 68, 69। কজ হিসেবে তিনটে ছিল আমি বললাম, ভারতে চীনের আক্রমণ 1962, 1962 সালে, 1962 চীনের আগ্রাসন নীতি বললাম, 1965-66 ভারত চীনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটা একটা কজ ছিল, এবং এই 1956, 55, 56 মধ্যে 65-66 মাঝখানে কি হয়েছিল, ব্যাপক খরা দেখা দিয়েছিল। এই তিনটে কারণের জন্য হলো, অলরেডি বলা আছে, আর লেখার দরকার নেই। এই কারণে দেখো এই তিনটে পরিকল্পনায় কোনোভাবে কোনো নীতি বা উদ্দেশ্য নির্ধারণ করা হয়নি। লিখে রাখো, তিনটি বার্ষিক পরিকল্পনায় কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা হয়নি। ওকে, তিনটি বার্ষিক পরিকল্পনায় কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা হয়নি। তার পরিবর্তে কি হয়েছিল, লেখো, তার পরিবর্তে কিছু উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। তার পরিবর্তে কিছু উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার পরিবর্তে কিছু উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। তার পরিবর্তে কিছু উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়।
হলে বলবে। হয়েছে স্যার। ওকে, সেক্ষেত্রে দেখো এই 3 বছরে দেখো কৃষির উৎপাদন, যে ফার্স্ট 3টে বর্ষবার্ষিকী পরিকল্পনায় লেখো কৃষির উৎপাদন যেটা এগ্রিকালচারাল প্রোডাকশন, সেটা কিন্তু 6.2% হারে, কৃষি উৎপাদন 6.2% হারে বৃদ্ধি পায়। ওকে, শিল্পক্ষেত্রে মানে সেই উৎপাদনটা খুব বেশি বৃদ্ধি না পেলেও বৃদ্ধি পেয়েছিল শিল্পক্ষেত্রে, সেটা ছিল বার্ষিক 2.3% হারে। ওকে, শিল্পক্ষেত্রে এই গ্রোথটা হয়, উৎপাদন বৃদ্ধি পেয়েছিল 2.3% হারে। এগ্রিকালচারে হলো 6.2% এবং ইন্ডাস্ট্রি সেক্টরে সেটা হলো 2.3%। ওকে, এবং এই ক্ষেত্রে দেখো প্রথমবার ভারতের ক্ষেত্রে অবমূল্যায়ন, যেটাকে ডিভ্যালুয়েশন বলা হয়ে থাকে, প্রথমবার হলো 1956 সালের 1লা জুন। 1956 সালের 1লা জুন ভারতীয়দের ক্ষেত্রে, ভারতের ইন্ডাস্ট্রিতে, ভারতের অর্থনীতির প্রথম অবমূল্যায়ন হয়েছিল। ভারতীয় অর্থনীতির প্রথম অবমূল্যায়ন হয় 1966 সালের 1লা জুন। ওকে, সেটা অবমূল্যায়ন, যেটাকে ডিভ্যালুয়েশন বলা হয়। আচ্ছা, কেউ অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন সম্পর্কে আমাকে দু একটা কথা বলতে পারবে? হোয়াট ইজ অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন? মানে অন্যান্য দেশের মুদ্রার সাপেক্ষে ইন্ডিয়ার মুদ্রার ভ্যালুটা হ্রাস স্যার। একদম ঠিক বলেছো। একটু এক্সপ্লেন করো তো, যেটা অনেকে হয়তো বুঝতে পারেনি, বাকি যারা আছে হয়তো অনেকে বুঝতে পারেনি। সবাই বুঝতে পেরেছো জিনিসটা কি? না স্যার। বুঝতে পারোনি? সুপ্রীত, একটু বুঝিয়ে বলো, কি তোমার মনে হয় বলো। যেমন ধরুন $1 দাম 71 টাকা, এখন যেরকম আছে, মানে সেই সময় যেটা ছিল আর কি, যেটা ছিল সেটা কিছুটা বেড়ে গেছিল $1। আচ্ছা, দেখো আমি একটা এক্সাম্পল একটু দিচ্ছি। দেখো সুপ্রীত একদম ঠিক কথাই বলেছে, যে $1, যে এখন $1 মানে হচ্ছে 70 টাকা। ওকে, মানে ইন্ডিয়ান কারেন্সির ক্ষেত্রে 70 রুপিস। $1 ইন্ডিয়ান ডলারের ক্ষেত্রে 70 রুপিস। ভালো কথা, কোনো অসুবিধা নেই। তার মানে আমরা যদি আমেরিকার যে 1 টাকা, আমেরিকায় কোনো জিনিস যদি 1 টাকায় পাওয়া যায়, সেটার জন্য ভারতীয়দের 70 টাকা দিতে হচ্ছে। তার মানে ভাবো, আমেরিকায় কোনো একটা জিনিস যদি তুমি কিনতে যাও, তাহলে সেটা ইন্ডিয়ান কারেন্সিতে অনেক বেশি দাম। তার মানে আমাদের যে দেশের কোনো একটা জিনিসের দাম, আমরা যদি সেক্ষেত্রে যদি মান্থ মানে প্রতি মাসে 5,000 টাকাও ইনকাম করি, তবুও কিন্তু আমেরিকান গুডস কিন্তু আমরা কিনতে পারবো না, কারণ আমাদের অত টাকা স্যালারি হয় না। এবার ডিভ্যালুয়েশন মানে কি, যে আমাদের 1 টাকার সাথে, মানে ওদের 1 টাকার সাথে আমাদের টাকার কতটা ডিফারেন্স রয়েছে। দেখো 70 গুণ ডিফারেন্স রয়েছে। এটা যদি আমাদের অর্থনীতি উন্নত হয়, তাহলে এই 70 টাকাটা কমে 40 টাকা হতে পারে। ওকে, এবং এটা যদি আরো খারাপ হয়ে যায়, 70 টাকাটা কমে মানে বেড়ে 100 টাকাও হয়ে যেতে পারে। মানে আমেরিকানদের 1 টাকার সাথে আমাদের 100 টাকার সমান হয়ে যাবে। তার মানে আমাদের অর্থনীতি 100 গুণ বেশি পিছিয়ে থাকবে। ওকে, তার মানে সেটা হচ্ছে ডিভ্যালুয়েশন। তার মানে আমাদের কারেন্সি দেখো এইভাবে যদি ডিভ্যালুয়েট করে, বা দামটা যদি আস্তে আস্তে এভাবে কমতে থাকে, মানে 100 টাকা মানে কিন্তু আমাদের ভ্যালুর দাম কমে যাচ্ছে। দাম এই দাম বাড়া মানে আমাদের ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমাদের ভ্যালু যদি কমে যায়, তাহলে আমাদের কারেন্সি বেশি বাইরের লোকরা গ্রহণ করতে চাইবে না। কারণ কি, দেখো সে যদি আমাদের কাছ থেকে ট্রেড করে, আমাদের এখান থেকে সে 100 টাকা ট্রেডিং করলে, তাহলে সে আমেরিকায় যে কিছু কিনতে পারবে। তার মানে দেখবে যে আমাদের কারেন্সি উইক, উইক থাকার কারণে কি হবে, আমাদের কারেন্সি কেউ নিতে চাইবে না। তার মানে আমরা তখন কোনো ট্রেড করতে পারবো না। তার মানে আমাদের তখন ইকোনমিক লসের মধ্যে দিয়ে যেতে হবে। বোঝা গেছে সবার? হ্যাঁ বৈশাখী, স্যার। সীমা?
সবার বোঝা গেছে অবমূল্যায়ন যেটাকে ডিভ্যালুয়েশন জিনিসটা তাহলে কি? এটাকে ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন বলা হয়। ওকে, এবার দেখো 1949 সালে প্রথমবার, 1966 সালে সরি সেকেন্ড বার এইভাবে ডিভ্যালুয়েশন হয়। প্রথমবার ডিভ্যালুয়েশন হয়েছিল 1949, 1949 সালে প্রথমবার ডিভ্যালুয়েশন হয় এবং তারপর 1966 সালে ভারতের দ্বিতীয়বার বা সেকেন্ড টাইম ডিভ্যালুয়েশন হয়। প্রথমবার অবমূল্যায়ন হয় 1949 সালে এবং দ্বিতীয়বার অবমূল্যায়ন হয়েছিল 1966 সালে, 1966। অর্থাৎ বাণিজ্যের প্রসারের ঘটানোর উদ্দেশ্য ছিল অবমূল্যায়ন। অর্থাৎ দেখো, যদি আমাদের এভাবে কারেন্সিটা কমে যায়, ওকে, কমে যায়, তার মানে আমাদের টাকার ক্ষেত্রে কি বলতো, অবমূল্যায়ন যদি এভাবে হয়ে যায় তাহলে কিন্তু বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। লোকে বাণিজ্য করতে এখানে আসবে, কারণ কি, এখানে এসে যদি বাণিজ্য করে তার মানে তারা 1 টাকা নিয়ে এলে আমেরিকানরা, উল্টো দিক থেকে আমরা যদি চিন্তা করি, আমেরিকানরা 1 টাকা নিয়ে এলে আমাদের এখানে 60 টাকার মতো বরাবর সে প্রফিটটা পাবে। তার মানে সে যদি এখানে ইনভেস্ট করতে চায় তাহলে ইনভেস্ট করলে সে বেশি পরিমাণ প্রফিট নেবে। তার মানে সে এখানে কি চাইবে, বেশি পরিমাণে রপ্তানি করবে। ওকে, তার মানে রপ্তানির উদ্দেশ্যই ছিল মেনলি এই অবমূল্যায়ন ঘটনা। এটা জেনারেলি হয়েই যায়, আলাদাভাবে করতে হয় না, কিন্তু 1966-এ এটা কিছুটা ইন্টেনশনালি ছিল। ইন্টেনশনালি কি দেখেছে, যথেষ্ট ফরেন ইনভেস্টমেন্টের তখন প্রয়োজন ছিল, এই কারণে কিন্তু অবমূল্যায়ন করা হয়। ওকে, এবং এই প্ল্যানিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা কি, 1966-67 সালে আমি বললাম এগ্রিকালচার সেক্টরে 6.7%, 6.2% বৃদ্ধি হয়েছিল। এটা খুব বড় একটা গ্রোথ ছিল। এই জন্য এটা সেই সময় ভারতীয় কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব, যেটাকে গ্রিন রেভলিউশন বলা হয়, সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল। এই জন্য 1966-67 সালে ভারতে প্রথম সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের সূচনা হয়েছিল। এতটা সবার ক্লিয়ার? স্যার আগের পয়েন্টটা একটু বলুন। কোনটা বলো তো? ওই মূলত বাণিজ্যের প্রসার ঘটানো। মূলত বাণিজ্যের প্রসার ঘটনার উদ্দেশ্য ছিল অবমূল্যায়ন। দেখো, যে আমাদের এখানে রপ্তানি বাণিজ্য মানে আমরা যেটা করব, যে সাপোজ ধরো কোনো আমেরিকান ইন্ডাস্ট্রি আছে, ওকে, তাহলে আমেরিকান ইন্ডাস্ট্রি যদি আমাদের ভারতে এসে ইনভেস্ট করতে চায়, ভারতের যদি অবমূল্যায়ন থাকে, তার মানে সে যদি এখানে ভারতে $5 ইনভেস্ট করে, তাহলে ভারতীয় মুদ্রায় সেটা প্রায় যদি 50 টাকা করে হয়, ভারতীয় মুদ্রায় সে প্রায় $5 মানে 250 টাকা অব্দি ইনভেস্ট করছে। তার মানে সে দেখছে আমি 5 টাকা ইনভেস্ট করছি, কিন্তু সেটা আমাদের ইন্ডিয়াতে সেটা 250 হিসেবে ইনভেস্ট হয়ে যাচ্ছে। তার মানে সে কি করতে চাইবে, ভারতে এসে বেশি পরিমাণে ইনভেস্ট করবে, মানে ফরেন ডেভেলপ মানে যেটা আমাদের এফডিআই বলতে, ফরেন ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা বলা হয়, অর্থাৎ বাইরের যে অর্থটা সেটা ভারতে বেশি পরিমাণে ইনভেস্ট করবে সে। তাহলে ইনভেস্ট যদি সে করে, এখান থেকে বেশি পরিমাণে প্রোডাকশন হবে। প্রোডাকশন হলে কি হবে, সে বেশি পরিমাণ প্রোডাকশন ভারত থেকে নিয়ে যেতে পারবে। ওকে, তার মানে সে যদি বেশি পরিমাণ এখান থেকে নিয়ে যায় তাহলে সে রপ্তানি বাণিজ্য এখানে হবে। অবমূল্যায়ন যদি হয়ে যায় তার মানে ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু যদি কমে যায়, তাহলে কি ভারত বেশি পরিমাণে আমদানি কিন্তু করবে না, কিন্তু রপ্তানি ভারত করতে পারবে। আর রপ্তানি কেন করতে পারবে, কারণ সে দেখছে, বাইরের লোকেরাও দেখছে আমি 1 টাকা দিলে ভারত থেকে 60 টাকার জিনিস আমি পেয়ে যাচ্ছি, তাহলে সে কেন ভারত থেকে জিনিস কিনবে না, ভারত থেকে কিনবে। বোঝা গেছে সুপ্রিত? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, এটা হচ্ছে এতটা। তাহলে এর মধ্যে সবার লেখা হয়েছে, টপিকটা পুরো ক্লিয়ার? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।